হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করব, আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে 26,000 এসএসসির মামলার হিয়ারিং ছিল। তো সেই মামলার হিয়ারিংয়েই কি হলো শুনানিতে, এবং হিয়ারিংয়ের মূল প্রধান বিষয়বস্তুগুলো কি আলোচনা হয়েছে, এবং পরের হিয়ারিং কবে হবে, এবং সেদিন কি ফাইনাল রায় হতে পারে, যদি ফাইনাল রায় হয় রায় কেমন হতে পারে, এবং পরের হিয়ারিং কবে হবে সেইটা নিয়ে বিস্তারিত আপনাদের আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন, এসএসসি মামলা অলরেডি আপনারা জানেন যে এটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হারার পরে সুপ্রিম কোর্টে যায় এবং দীর্ঘদিন ঝোলে, এবং গত যে আগের প্রধান বিচারপতি ছিল তিনি এটাকে অনেক ডিলে করেছেন, অনেক দিন লেট হয়েছে, এবং সঞ্জীব খান্নার বেঞ্চে প্রধান বিচারপতি যিনি হয়েছেন বর্তমানে, তেনার বেঞ্চেই এটা হিয়ারিং হচ্ছে। এবং আজকে যে হিয়ারিংটা হয়েছিল সেই হিয়ারিংয়ের প্রধান বিষয়বস্তু, যদিও আজকে বিস্তারিত ডিটেলস হিয়ারিং হয়নি, আজকের হিয়ারিংয়ের ডেট ছিল কিন্তু আগামী সপ্তাহে, সেটা পরে আমি জানাচ্ছি, আগামী সপ্তাহে বৃহস্পতিবার সম্ভবত 19 তারিখে এটার বিস্তারিত এবং সকাল থেকেই শুনানি হবে। আজকে যে হিয়ারিংটা ছিল একটু লেটে ছিল, পিছনের দিকে ছিল, সেই জন্যে আজকে হিয়ারিংটা ডিটেলস শুনতে পারেননি। তবু যেটুকু শুনানি হয়েছে তার মধ্যে থেকে যেটুকু মূল বিষয়বস্তু উঠে এসেছে আমি সেটা আপনাদের বলতে চাইছি, সংক্ষেপে বলতে চাইছি। যে সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য বা বিভিন্ন রকম ইস্যু নিয়ে কথা বলতে যায়। তো প্রধান বিচারপতি যেটা বলেছেন, বিশেষ করে যেটা 65B একটা বিষয়বস্তু আছে, সেটা বিস্তারিত আমি বলছি না, সেটা জানার বিষয় প্রয়োজনও নেই। তো যেটা দিয়ে হয়তো মামলাটাকে ডিলে করা যায় বা এটা অনেক দিন ঝোলানো যায়, এরকম একটা মূল বিষয়, এটা জেনে রাখবেন। তো সেই বিষয়টা নিয়ে প্রধান বিচারপতি কোনো কিছু শুনতে চাননি, এবং সেইটা নিয়ে তিনি কোনো কিছু শুনবেনও না বলে দিয়েছেন। যে দুটো বিষয় নিয়ে উনি শুনবেন, মানে আজকে ফিক্স করে দিয়েছেন। আজকে কিন্তু একটা ভাইটাল, যেটুকু হিয়ারিং হয়েছে খুব ভাইটাল, তার কারণ এখানে তিনি বলে দিয়েছেন যে এই মামলাটার আমি অন্যান্য কোনো কিছু বিষয় দেখব না। কি দেখব? 1 নম্বর হচ্ছে পুরো প্যানেল বাতিল হবে, নাকি 2 নম্বর হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত করেছে তাদের বাদ দিয়ে বাকি প্যানেল থাকবে। এই দুটো বিষয়ের ওপর শুনানি হবে। বোঝাতে পারলাম বিষয়টা? যেটা আমাদের হাইকোর্টে অর্ডার হয়েছিল যে পুরো প্যানেল বাতিল হবে। এবার এখানে পরের দিন হিয়ারিংয়ে কি এটা ফাইনাল রায় হবে? এইটা হচ্ছে পরের দিনে, যেহেতু ম্যারাথন একটা হিয়ারিং হবে, এবং অনেকেই এই হিয়ারিংটাকে চেয়েছিল আরও 1 মাস 2 মাস 3 মাস ডিলে করতে, মানে পরের হিয়ারিং দেখা গেল 2 মাস পরে কি 3 মাস পরে দিতে, কিন্তু প্রধান বিচারপতি বলেছে না, ছুটির আগেই এই হিয়ারিং হবে, এবং সেটা নেক্সট উইকেই হবে, এবং সেটা 19/12/2024 হিয়ারিং হবে, এবং সেদিনে টপ মোস্ট উপরে থাকবে, যেখানে 10:30 থেকেই এই হিয়ারিংটা কিন্তু শুরু হবে। এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রধান বিচারপতি কিন্তু এটা টপ প্রায়োরিটি দিচ্ছে, যে এটাকে হিয়ারিং করে হয়তো মেবি নেক্সট দিন হয়তো এটা ফাইনাল হিয়ারিং হতে পারে। তবে আমার ব্যক্তিগত অভিমত, এত তাড়াতাড়ি এত বড় ফাইসাল্লা হয়তো দেবে না বা দিতে পারবে না, সেটার জন্য আরও 1-2 মিনিমাম হিয়ারিং লাগবে। তবে আজকের যে মন মানসিকতা দেখলাম, এইভাবে যদি প্রধান বিচারপতির মন মানসিকতা থাকে, তাহলে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এর কিন্তু ফাইনাল অর্ডার চলে আসতে পারে, এবং এমনকি ডিসেম্বরের হয়তো এই 19 তারিখের পরে আরও একটা দুটো হিয়ারিং 1 সপ্তাহের মধ্যে করিয়ে সেদিনও হয়তো ফাইসাল্লা কোনো কিছু দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই রায়টা কেমন হতে পারে বা কোন দিকে যেতে পারে। দেখুন, ফাইসাল্লা বা রায় যেটা হবে সেটা প্রধান বিচারপতি দেবেন বা সুপ্রিম কোর্ট থেকে হবে। এবার এই যে দুটো বিষয়ের ওপর বলেছেন, পুরো প্যানেল বাতিল হবে নাকি যারা দুর্নীতিগ্রস্ত তারা বাদ যাবে, আমি এই দুটো টপিকের ওপরে এবং বিভিন্ন বিষয়বস্তু সামগ্রিক নিয়ে আলোচনা করছি। দেখুন, এর আগে অলরেডি হাইকোর্ট বহুবার চেয়েছে এবং সুপ্রিম কোর্টও চেয়েছে যে কারা অযোগ্য কারা যোগ্য সেই লিস্ট আমাদের দাও, যেটা এসএসসি বা রাজ্য সরকার কেউই প্রোভাইড করেনি। যদিও যারা অযোগ্য তাদের একটা বলেছে এই পার্সেন্টেজ এতজন, এরকম একটা সংখ্যা কিন্তু প্রকাশ্যে আসেনি, বা সেটা সকলে জানেও না যে এতজনের লিস্ট। আচ্ছা, অযোগ্য আমি বিচার করে ফেললাম, তাহলে যোগ্য কারা, তাহলে সেটাকেও বিচার করতে হবে। বাকি সবাই যে যোগ্য তা তো নয়। তার মানে কি, এসএসসি বোর্ড যে নিয়োগ করেছে তার কাছে যোগ্যতারও প্রমাণ থাকবে, অযোগ্যতারও প্রমাণ থাকবে।
এখন এসএসসি বোর্ড যদি স্বচ্ছভাবে তাদের সব কিছু থাকার কথা, যেটা প্রথমে বলেছিল ওএমআর নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে সিবিআই তদন্ত করে অনেক কিছু তথ্য কিন্তু বেরিয়েছে, সেরকম ওএমআর থেকেই দেখা যাচ্ছে যে সাদা খাতা জমা দিয়েছে সে কিন্তু এখন বর্তমানে চাকরি করছে, বা হয়তো সে 4টে করেছে অথচ সে পেয়েছে 52। এই যে বিষয়গুলো ঘটেছে বর্তমানে কিন্তু সেগুলো জলের মতন পরিষ্কার। তো আমার মনে হয় এসএসসি বোর্ড নেক্সট দিন আশা করি দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের লিস্ট তো দেবেই, তার সঙ্গে যোগ্য যারা, তার মানে আমি যদি মনে করি যে 26,000-এর মধ্যে আমার 16,000 যোগ্য, তাহলে সেই যোগ্যতারও প্রমাণ দেখাতে হবে, মানে তাদের ডকুমেন্টস দিতে হবে, তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে 1 নম্বর। 2 নম্বর, যে 10,000 যদি অযোগ্য থাকে তাহলে তাদেরও প্রমাণ দিতে হবে অযোগ্যতার। এই কারণে আমি এদের অযোগ্য বলে দেখছি। তো এই দুটো লিস্ট যদি রেডি থাকে বা যদি দিতে পারে, আমার মনে হয় সুপ্রিম কোর্টে যেটা হবে সেটা হচ্ছে প্যানেলটা হয়তো ক্যান্সেল হবে না, যদি যোগ্য অযোগ্য দুটোরই লিস্ট দিতে পারে, যেটা এসএসসি বোর্ড কিন্তু এখনও বিভিন্ন উকিলদের বা বিরোধীদের দেয়নি বা দিয়ে উঠতে পারেনি। এটা একটা হতে পারে। আর যদি না দেয় বা না দিতে পারে তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এর আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনার মন মানসিকতা, তিনার যে বিচার করার মানে টেকনিক, আর বর্তমান যে বিচারপতি এসেছেন তিনি প্রধান বিচারপতি, তিনার টেকনিক কিন্তু আমার দেখে যেটুকু মনে হলো অনেকটাই আলাদা। মানে ইনি কিন্তু কেস ঝুলাবেন না, বা কেসটাকে আমার মনে হয় না যে দীর্ঘদিন ঝোলাবার পথে যাবে, কারণ আজকে কিন্তু চাইলে বিচারপতি এটা 2 মাস 3 মাস পরে একটা ডেট দিতে পারতেন, আগামী ফেব্রুয়ারি মাসে কি মার্চ মাসে আবার শুনানি হবে, কিন্তু সেটা উনি করেননি বা করছেন না। তো যদি এরকম সত্যি হয় বা এই মন মানসিকতা যদি চেঞ্জ না হয়, এখন প্রথম একদিন দেখে হয়তো এটা যদিও নির্ণয় করা ঠিক নয় যে উনি মানে সব ঠিকঠাক করবেন, নেক্সট দিন থেকে হয়তো আবার অন্য কোনো নাটক কোনো বাহানা আসতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রুত এর ফায়সালা হবে এবং যোগ্য অযোগ্যদের একটা বিচার তৈরি হবে। এবার যদি বলি, আমি আপনাদের অলরেডি আগে একটা ভিডিও দিয়েছিলাম এই কেসের সঙ্গে যুক্ত, যিনি আমাদের বিক্রম ব্যানার্জি হাইকোর্টের উকিল, তো উনি বলেছিলেন যে অ্যাকচুয়াল যেটা হবার চান্স আছে সেটা হচ্ছে 7 থেকে 9,000 বা 10,000 অ্যাপ্রক্সলি, যেটা অযোগ্য শিক্ষক বা অযোগ্য যারা এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে তাদের প্যানেল বাতিল হওয়ার একটা প্রবল চান্স আছে। তো যদি যোগ্যদের সেটা লিস্ট দেয়, যদি না দেয় কিন্তু যারা চাকরি পায়নি তারা কিন্তু ছাড়বে না বা তারা এটাকে ভালো চোখে দেখবে না, এবং তার জন্য কি হবে যে তারা কিন্তু চেষ্টা করবে যে যোগ্য যদি আপনি বলেন তাহলে যোগ্যদের প্রমাণ দেখুন, এই প্রমাণটা দেওয়াটা কিন্তু টাফ, যদি এই অযোগ্যদের লিস্টের মধ্যে অনেক অযোগ্যদের লিস্ট যদি সঠিক না হয়, মানে আমি বললাম মুখে এত কিন্তু আমি কাজে দেখতে গেলাম যে দেখা গেলো 50-50 হয়ে গেল, 50% যোগ্য 50 অযোগ্য, তাহলে আমি কিন্তু কিছু জনকে আবার বাঁচাবার চেষ্টা করছি, তার মানে এটা যদি হয় তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর দিকে যাবে। এবং বিচারপতি যেহেতু বলেই দিয়েছেন আমি দুটো বিষয়ের ওপরে শুনবো, যদি যোগ্য অযোগ্য আপনি ভাগ করে দিতে পারেন বা দেন তাহলে মিটে গেল, তাহলে সেইটা যদি সকলে সর্বসম্মতক্রমে হয় তাহলে সেটা দেখে প্যানেল বাকি রেখে বাকিদের হয়তো ক্যান্সেল করব। যাই হোক, সেটা বিচারপতি দ্বয় বা সুপ্রিম কোর্ট নির্ধারিত করবে কি হবে না হবে। এবার আর একটা বিষয় নিয়ে আমি আপনাদের বলবো, যেটা হচ্ছে যদি বাদ চলে যায়, মানে সেটা সম্পূর্ণ প্যানেলই হোক বা কিছু সংখ্যক হোক, এটার আবার 2 রকমের অর্ডার হতে পারে। একটা হচ্ছে রিপ্যানেল হতে পারে, মানে যে প্যানেলটা হয়েছে সেখান থেকে অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে আবার প্যানেল তৈরি হবে। তার মানেই হচ্ছে কি, মানে অ্যাকচুয়াল যারা পরীক্ষা দিয়েছিল বা যারা এর মধ্যে ইনক্লুড ছিল, সেটা ওয়েটিং ছিল বা অনেকে ডাক পায়নি তারা ছিল, তাদের নিয়ে একটা নতুন করে প্যানেল তৈরি হবে, সেটাকে রিপ্যানেল ওই পরীক্ষার বেসিসেই। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে না, পুরোপুরি রিপ্যানেল হবে না, পুরো চাকরিটাই ক্যান্সেল হয়ে গেল, নতুন করে আবার এসএসসি নিয়োগ করে নতুন করে সব কিছু হবে। এই দুটো অর্ডার মেবি একটা কিছু হলেও হতে পারে, যদিও এটা কি হবে না হবে এটা এখনই নির্ধারণ করা কঠিন, এটা প্রেডিকশন বা এটা ধরুন আগামীতে এই পরিপ্রেক্ষিতে যে কি হতে পারে কি হতে চলেছে সেই পরিপ্রেক্ষিতে এটা আমি আপনাদের সঙ্গে বলছি। তো আমি শেষে কনক্লুশনে এটাই বলবো যে আগামী 19-12 দিকে সবাই তাকিয়ে থাকবে, আমিও তাকিয়ে থাকবো, এবং সেদিনে একটা ভালো কিছু রায় আসুক এবং দ্রুত রায় আসুক। সেদিনে যদি নাও হয় আগামী 1 মাসের মধ্যে যাতে রায় আসুক, কারণ যারা যোগ্য তারাও যেমন ঝুলছে, যারা অযোগ্য তারাও ঝুলছে, এই পেন্ডুলামের মতন ঝোলা থেকে বন্ধ হওয়াটা মনে হয় বাঞ্ছনীয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা অ্যাকচুয়াল যোগ্য ছিল, চাকরি পাবার যাদের যোগ্যতা ছিল, যারা এতদিন চাকরি পাওয়া উচিত ছিল, তারাও কিন্তু একটা ভালো আশা করতে পারে যে আগামীতে তাদের সেই প্যানেলের মধ্যে ইনক্লুড করবে। তো এই ভালো আশা নিয়েই আমি এই ভিডিওটা শেষ করব। তো শেষ করার আগে একটাই কথা বলবো, যেটাই হোক, যেটাই রায় হোক, সেটা
সকলের ভালো হোক এবং দুর্নীতিগ্রস্তরা বাদ যাক। যারা সত্যিই যোগ্য আছে তারা যাতে যোগ্যতার সম্মান পায়, সেটা রিপ্যানেল করেই হোক বা যদি প্যানেলটাকে বাঁচিয়ে রেখেও করা যায় সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। তো সেটা আর্গুমেন্ট এবং বলে দিয়েছে নেক্সট যেদিন হিয়ারিং হবে সকল পক্ষকে উপস্থিত থাকতে। তো কোনো পক্ষ যদি উপস্থিত না থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যেমন এসএসসি বোর্ড বা রাজ্য সরকার বা যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের কোনো পক্ষ যদি না থাকে সেটা কিছু কারোর করার নেই, কিন্তু যদি উপস্থিত থাকে তাহলে তাদের ক্ষেত্রে এটা খুবই দরকার এবং সেখানে লড়াই দেওয়া উচিত। যারা বিভিন্ন যুক্তি তর্ক বিভিন্ন রকম জিনিস দিচ্ছিল সেগুলো কিন্তু ওখানে সাবমিট করা উচিত, তা না হলে কিন্তু একটা সামগ্রিক রায় আসবে এবং সেই রায়টা আশা করি সকলেরকে মেনে নিতে হবে এবং এরপরে আর কোনো রাস্তা নেই, কোনো জায়গায় যাবার নেই যে আমি সেখানে গিয়ে স্টে ফেলবো। তো এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার সাথে থাকবেন। আমি এই ধরনের আপডেট যত দ্রুত সম্ভব আপনাদের দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।